আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। নির্বাচনী জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি করা পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করা শামিল। নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে বিএনপি স্বাগত জানাবে বলেও মত দেন তারেক রহমান। রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সারা দেশ থেকে আসা শিক্ষকরা তুলে ধরেন বিগত দিনে তাদের বঞ্চনার কথা। এ সময় বিএনপির নেতারা শিক্ষাক্ষেত্রে তাদের অবদান ও ভবিষ্যতে করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পদটা যদি শেষ না হতো কেমন হবে আপনি বলুন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন সহ নানা পদক্ষেপ নেবে। আমরা যাই বলি না কেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই সকল কিছু পরিচালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে, রাজনীতির ঊর্ধ্বে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা, এইটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। জনগণের দুঃখ দুর্দশা কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করা সহ সংকট মোকাবেলায় নির্বাচনকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা। ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকারের থেকে নতুন দল গঠনকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখতে পারে জনগণ। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো কিছু চিন্তা করা উচিত হবে না। জায়েদ রহমানের রিপোর্ট। কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে? জাতীয় প্রেস ক্লাবে নিউ ইয়র্ক বিএনপির আলোচনায় খন্দকার মোশাররফ হোসেন এমন প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের দিকে যাওয়া উচিত সরকারের। নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। এদিকে জিয়া পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব বিষয়ে ঐক্য না হলেও গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্য হতে হবে। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা নিয়ে আলোচনা হয় প্রেস ক্লাবে। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান সফলতা অর্জনে সরকারকে সমালোচনা সহ্য করার আহ্বান জানান। ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, জনগণের ভোটাধিকার সম্পূর্ণ, সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। আমার নেতা আমি তৈরি করব। আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া ও মাহফিলে অংশ নেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের মধ্যে 1-11 ছায়া দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। কতদিনে সংস্কার শেষ করবেন, কতদিনে নির্বাচন দিবেন, এখন আবার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে এগুলো তো মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার দালালদের উৎখাত করে নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরে তাকে দেয়া গণসংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি। অন্যদিকে চাঁদপুরে পথসভায় মাহফুজ বলেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট।
শনিবার নিজ জেলা লক্ষ্মীপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তাকে গার্ড অফ অনারও দেয়া হয়। পরে রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। মাহফুজ বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখা প্রতিষ্ঠানগুলোকে আগের মতো রেখে নির্বাচনে যাবে না বর্তমান সরকার। হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, ফ্যাসিবাদের যে দালালরা আছে, তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের কাজে সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে চাঁদপুরে পথসভায় ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। বিএনপি, জামায়াত সহ বাংলাদেশপন্থী দলগুলোই আগামী নির্বাচনে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। নুসরাত জাহান সিনথি, RTV। জামাতের আমির শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অনেকগুলো সংস্কারের বিষয়ে হাত দিয়েছেন, যতটা সম্ভব শেষ করুন। তবে 54 বছরে বাংলাদেশের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে তাদের নামে কালো তালিকা প্রকাশ করেন। এদিকে যারা বলেন সংস্কারের প্রয়োজন নেই, নির্বাচন চাই, তাদের কথার মধ্যে অন্য গন্ধ পাওয়া যায় বলে মন্তব্য করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। শনিবার সকালে দিনাজপুর গৌরে শহীদ ময়দানে জামাতে ইসলামী বাংলাদেশের কর্মী সমাবেশের আয়োজন করে দিনাজপুর জেলা শাখা। সকাল থেকে ময়দান প্রাঙ্গণে ভিড় জমে লক্ষাধিক কর্মীর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার অনেক সংস্কারে হাত দিয়েছে, যতটা সম্ভব শেষ করুন। তবে গত 54 বছরে বাংলাদেশের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করেন। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন। তবে আরেকটা বিষয়ে হাত দেন, একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এদিকে ভোলায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যারা বলেন সংস্কার প্রয়োজন নেই, নির্বাচন চাই, তাদের কথায় অন্য কিছুর গন্ধ পাওয়া যায়। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন, যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। কুমিল্লায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, প্রশাসন ডামি নির্বাচনে সহযোগিতা করেছে, জনগণ তাদের বিতর্কিত কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে। এদিকে সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ভোটার তালিকায় যে 2 কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছে তা আগে বাদ দিতে হবে। 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে আওয়ামী লীগের আমলে। আর আপনি যদি এদেরকে বাদ না দিয়ে ভোটার তালিকা করেন, এই ভোটার তালিকা কি যথার্থ হবে? ইমরুল কায়েস, RTV। বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত দর প্রতিযোগিতার মাধ্যমে গেল 6 মাসে 750 থেকে 800 কোটি টাকা সাশ্রয় করেছে সরকার। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে এমনটাই দাবি করেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। বিদ্যুৎ উৎপাদনে আমদানিকৃত গ্যাসের উপর একক নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন আলোচকরা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল কয়েক মাস ধরে আবাসিক ও শিল্পে ভয়াবহ গ্যাস সংকটে ভুগছে দেশের মানুষ। বিশেষ করে মাস দুয়েক হলো আবাসিকে রান্না করার পর্যাপ্ত গ্যাস মিলছে না। আবার জ্বালানি সংকটে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে জ্বালানি সংকটের কারণে দেশের প্রতিনিয়তই বন্ধ হচ্ছে শিল্প কারখানা। যে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার লিকেজের ভিতর দিয়ে যে কি পরিমাণ গ্যাস
বাতাসে চলে যাচ্ছে, আমরা নিজেরাও জানি না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতির কারণে এ খাত পৌঁছে গেছে খাদের কিনারায়। এমন পরিস্থিতিতে দ্রুততার সাথে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার তাগিদ আলোচকদের। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়, এবং এখান থেকে কিভাবে আমরা একটা সাস্টেনেবল জায়গায় যাব আমার কাছেও এটা ক্লিয়ার না। অপরাধীর বিচার হবে না, কোনো জাতি সেটা করবে না, এটা হতে পারে না। অপরাধীর বিচার সর্বকালে সর্বযুগে হয়ে আসছে। সবার আগে জ্বালানি খাতে জ্বালানি অপরাধীদের বিচার হবে, এবং এই সরকারই এই বিচার সূচনা করে যাবে। গেল সরকারের জ্বালানি কাঠামো থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। জ্বালানি উপদেষ্টা দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে সরকার চলতি 6 মাসের শাসন আমলে সাশ্রয় করেছে 750 থেকে 800 কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে উন্মুক্ত করে দেওয়া। উন্মুক্ত করে দেওয়া কিভাবে? যে আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত, আমরা বলছি যে না, এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না। আমরা যা কিছু করব একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। এ সময় বিদ্যুৎ উৎপাদনে আমদানিকৃত গ্যাসের উপর একক নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন আলোচকরা। শিল্প খাতের গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব করা হয় না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট LNG'র সঙ্গে একটি নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশে বছরে 50 লাখ টন তরল গ্যাস সরবরাহ করবে। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আশিক চৌধুরী। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ BD রহমাতুল্লাহ বলেন, গ্যাস আমদানি করলে সংকট কাটবে, তবে ব্যয় বাড়বে। ভবিষ্যতে নিজস্ব উৎপাদনের দিকে বেশি নজর দিতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। বাংলাদেশে বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট LNG। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুক পোস্টে জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক চুক্তি। চুক্তিটি শুধুমাত্র বাংলাদেশের শিল্পে ক্রমবর্ধমান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করবে। আর্জেন্ট LNG'র বিবৃতি দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্ট LNG বছরে 2.5 কোটি টন LNG সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে লুইজিয়ানার পোর্ট ফরচুনে। এই প্রকল্পের কাজ শেষ হলে সেখান থেকে পেট্রো বাংলার কাছে চুক্তি অনুযায়ী LNG বিক্রি করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি প্রথম মার্কিন LNG সরবরাহে বড় ধরনের চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ BD রহমাতুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে গ্যাস খাতে যে অনিয়ম হয়েছে তাতে উন্নত দেশ থেকে আমদানি করা ছাড়া কোনো উপায় নেই। 12 নম্বর কূপে আমরা যে গ্যাস পাওয়ার কথা ছিল, সেই গ্যাসটা কিন্তু গত সরকারের আমলে হাসিনা পার্সোনালি ওইটা তোলার জন্য ইন্টারেস্টেড ছিল না, কারণ এখানে পলিটিক্স ছিল যে মিয়ানমারকে সুবিধা দিলে মিয়ানমার তুলছিল, মিয়ানমারকে সুবিধা দিলে ভারতে সেটা সস্তায় গ্যাস পেত, কাজে আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করছে। বঞ্চিত করার পর এখন গ্যাস ক্রাইসিস বা ফুয়েল ক্রাইসিস হলো। ফুয়েল ক্রাইসিস যেটা হলো, এখন যদি আমি তেলও আনি, লিকুইড ফুয়েল যদি আনি, সেটাও আমাদের দেশের জন্য ক্ষতি, আর যদি LNG বা LPG যেটাই আনি সেটাও দেশের জন্য ক্ষতি। তো বাঁচার জন্য লড়াই করতে হলে এই বেশি মূল্যের LNG LPG কিনতেই হবে। নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল হলে আমাদের কিন্তু এই LNG বা ইত্যাদি ফুয়েলের উপর থেকে আমরা দুইটা জিনিসে বাঁচতে পারি। একটা, বাংলাদেশ জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে LNG'র দাম বেড়ে যাওয়ায় সস্তা কয়লা ভিত্তিক জ্বালানির দিকে ঝুঁকে পড়ে। আতিকা রহমান, RTV। 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9:50 জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থ
অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত 21 জানুয়ারি দাভোসে পৌঁছান ডক্টর ইউনুস। সফরকালে ডক্টর ইউনুস মোট 47টি ইভেন্টে যোগ দেন। বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেত্রী। বাসায় থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দ্য লন্ডন ক্লিনিক থেকে শুক্রবার স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30 খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান পুত্র তারেক রহমান। সে সময় গাড়িতে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। হাসপাতালের সামনে ছিলেন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। বর্তমানে তারেক রহমানের উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় আছেন মা খালেদা জিয়া। বাসায় থাকলেও লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরো দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। উনি স্লো পয়জন দিয়েছে নিশ্চিত, যে না হলে আজকে উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় নাতি নাতনিদের ভর্তির সুযোগ না রেখে অনুষ্ঠিত হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, এবার শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার সুযোগ পাবেন। ঢাকা সহ 8 বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় 1,25,500 পরীক্ষার্থী অংশ নেন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন গণ আন্দোলনে রূপ নিলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রয়োজনীয় সংস্কার শেষে অনুষ্ঠিত হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা। ঢাকাসহ 8 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। 2,934 আসনের বিপরীতে পরীক্ষা দেন 1,25,500 জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় 43 শিক্ষার্থী। জি আলহামদুলিল্লাহ ভালো, জিকেটা অনেক ভালো ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই সহজ হয়েছে। আপনার জিকেটা আমার পানিবাতের মতো, যারা 19 স্টুডেন্ট ওরা এগুলো পারবো এরকম কোশ্চেন করছে আর কি, জিকেটা এরকম হয়েছে। বাংলাটা মোটামুটি ছিল এবং ইংরেজি একটু হার্ড করে ফেলছে আর কি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সার্বিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো মনে হলো। প্রিপারেশন ভালো ছিল ইংলিশে। অভিভাবকরাও কোটা সংস্কার সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান। বসার জায়গা সব দিকই শান্ত, আগের মতো এরকম উচ্ছৃঙ্খল নেই। আমি আসছি আমার 2টা ছেলে নিয়ে, ব্যবস্থাপনা ভালো দেখতেছি, আগের চেয়ে ভালো। কোটা ভিত্তিক না থাকলে এটা আমাদের জন্য উত্তম, যেহেতু আমরা চাই যে মেধাভিত্তিক যাক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। মেধাই সবাই মেধার ভিত্তিতে এখানে এখন রেজাল্ট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। গেল বছর 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই 3 ইউনিটে 1,02,000 পরীক্ষার্থী অংশ নেন। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক যুবক আহত হয়েছে। হাবিল উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। ভোরে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি জানায়, হাবিল সহ বেশ কয়েকজন সীমান্তে গেলে বিএসএফ এর সদস্যরা গুলি চালায়, এতে আহত হয় হাবিল। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে নেওয়া হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে রামমূর্তি নগরের কলকেরি লেক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় এক অ্যাপার্টমেন্টে নাজমা নামের ওই নারী গৃহ পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার কাজ থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। তার মাথা ও মুখে পাথর দিয়ে আঘাত ও নির্যাতনের আলামত পেয়েছে পুলিশ। তারা জানায়, জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। স্বামী সুমন ও 3 সন্তান সহ শহরেই বসবাস করতেন নাজমা। অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতি দেশের রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত করবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং বিশ্বের গবেষক পরিচালক ডক্টর মাহফুজ কবির। তারা বলেন, এই নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বাংলাদেশিকে বিড়ম্বনার মধ্যে ফেলবে এবং যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুকদের জন্য জটিলতা তৈরি করবে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। John Trump do solemnly swear. যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর নিউ ইয়র্ক থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ধরা পড়েছেন 4 বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে লক্ষাধিক বাংলাদেশি অবৈধ অভিবাসী রয়েছে। সবাই এখন আতঙ্কে, কারণ ট্রাম্প প্রশাসন সকল অবৈধ অভিবাসীকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এতে দেশের রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ রেমিটেন্স পাঠানোর দিক থেকে যুক্তরাষ্ট্র অধিকাংশ সময়ই শীর্ষে থাকে। যেসব জায়গায় তারা কাজ করে, তারা এখন তাদেরকে কাজ দিতে চাইবেন। এখন আপনার জীবন জীবিকা না থাকলে আপনি কী করবেন? আপনি বেরিয়ে যাবেন, তখন বাংলাদেশে চলে আসতে হবে। এবং ওরা চলে আসলে সাথে সাথে আমাদের রেমিটেন্সও যাবে। শুধুমাত্র যে রেমিটেন্সের উপর দিয়ে যাবে বিষয়টা এরকম নয়, যারা পরবর্তী সময়ে ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তো তাদের উপরে এটা ইম্প্যাক্ট করবে। অভিবাসন রোধে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ বন্ধের ফলে অবৈধভাবে যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্রে পাড়ি দিতেন, সে পথ রুদ্ধ হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। যে বর্ডারটা রয়েছে, বর্ডারের কাছাকাছি আছেন, হয়তো যে কোনো সময় পার হবেন। এই রকম অনেক অসংখ্য যারা অভিবাসন প্রত্যাশী, তারপরে যারা আসলে প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এগুলো প্রত্যেকের জন্য এটা খরচ হিসেবে আসছে বলে আমার কাছে মনে হয়েছে। এর আগে বাইডেন প্রশাসনের সময় আপনি যদি ওখানে গিয়ে হাজির হতেন, তখন আপনাকে একটা সুযোগ দেওয়া হতো। একটা অ্যাপ আছে, ওদের ছিল, ওই অ্যাপটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আমাকে ঢুকবার অনুমতি দেওয়া হোক। এখন সেই অ্যাপটাও তুলে দিয়েছে। তার অর্থ হচ্ছে সীমান্তে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশ করার কোনো সুযোগ থাকছে না। জন্মসূত্রে নাগরিকত্বের বিধান ট্রাম্প বাতিল করলেও দেশটির হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। শিশুদের সৃজনশীলতা উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও শিশু একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে কিডস টাইম মেলা। শুক্রবার শুরু এ মেলা চলবে রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলায় অংশ নিতে পারবেন শিশুরা। এবার কিডস টাইম মেলায় 25,000 পরিবার অংশ নেবে বলে আশা আয়োজকদের। মেলায় নাচ, গান, কবিতা আবৃত্তি সহ আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন শিশুরা। সঙ্গে থাকছে ম্যাজিক শো, পাপেট শো, ড্রয়িং ও ড্রাফটিং এর আয়োজন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা হয়েছে কুমিল্লায়। সকালে জেলার শালবন বিহারে এ সভা হয়। এ সময় বীমা দাবির গ্রাহকদের মাঝে 5 কোটি টাকার চেক বিতরণ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাহারুদ্দিন মজুমদার, সহকারী ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন, কুমিল্লার কান্দিরপাড় ও লাকসাম জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।
দেশের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা রেখেছে। বেসরকারি সংস্থা স্পন্দন বি টুগেদার ফর ব্রাইটার টুমরো এ ভাবনার সামনে রেখে স্পন্দন বি বিদ্যালয়ের জন্য প্রথমবারের মতো অর্থ সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পন্দন বি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর আমেনা বেগম। পরে বক্তব্য রাখেন প্রফেসর মাস্তুরা খানম, আশিকুর রহমান, মেহেদি হাসান, ডক্টর রাকিব খান সহ স্পন্দন বি উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে বসবাস করা বিত্তবান মানুষকে স্পন্দন বির ভালো কাজের ব্যাপারে জানানো এবং সরাসরি যুক্ত করা। দুই দেশের জনগণের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান। তিনি বলেন, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চায়। তাই দুই দেশের জনগণের ভালো হয় এমনভাবেই দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করবে নয়াদিল্লি। এ সময় ঢাকার সাথে অন্য দেশের সম্পর্ক ভারত বাংলাদেশের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না বলেও জানান তিনি। সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরেছে বিপিএল। রোববার দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে সিলেট স্ট্রাইকার্স। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। এদিকে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহী লড়বে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মিরপুরে ফুরফুরে মেজাজে সেরে নিয়েছে অনুশীলন। হাতে এখনো আছে 4টা ম্যাচ। একটা ম্যাচ জিতলেই তামিমের দলের নিশ্চিত হবে কোয়ালিফায়ার। এমন বাস্তবতায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। টেবিলের তলানিতে থাকা দলটির কোয়ালিফায়ার খেলার স্বপ্ন যেন আকাশকুসুম কল্পনা। তাদের বিপক্ষে মাঠে নামার আগে হট ফেভারিট বরিশাল সবকিছু বিবেচনায় এগিয়ে থাকবে। দলটা চাইবে 3 ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত করতে। বিপিএল দারুণ উপভোগ করছি। ব্যালেন্সড ও শক্তিশালী এই দল নিয়ে আমরা শিরোপার স্বপ্ন দেখছি। আপাতত কোয়ালিফায়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা 3 ডিপার্টমেন্টেই ভালো করেছি। বোলাররা দুর্দান্ত ছিল। সব মিলিয়ে পরের ম্যাচ জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব। দিনের আরেক ম্যাচে সন্ধ্যায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর। এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলা রংপুরের সামনে বিপিএল এর ইতিহাসে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। মাঠের বাইরের নানান ইস্যুতে আলোচনায় থাকা রাজশাহীর সামনে কোয়ালিফায়ার নিশ্চিতের সুযোগ কাগজে কলমে থাকলেও সেটি করতে দলটাকে করতে হবে অসাধ্য সাধন। বাকি 2 ম্যাচ বড় ব্যবধানে জয়ের পাশাপাশি খুলনাকে হারতে হবে বড় ব্যবধানে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।